ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। বৃহস্পতিবার রাত আর ঢাকা এফএম 90.4, তার মানে ভালোবাসার বাংলাদেশ। জি হ্যাঁ, যারা এই মুহূর্তে আমাদেরকে টিউন করে আছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আমাদের আজকের এপিসোড ভালোবাসার বাংলাদেশে। পিঙ্কি আছি আপনাদের সাথে। যারা যারা রেডিওতে টিউন করে আছেন তাদেরকে বলছি facebook.com/iLove ঢাকা এফএম পেজে চলে আসুন, সেখানে আমরা লাইভে আছি। তাছাড়া আমরা ইউটিউবেও লাইভে আছি। আপনাদের বেশি বেশি করে শেয়ার করতে হবে। কিছু জানাতে চাইলে আমাদেরকে লিখতে পারেন। আর যেটা করতে পারেন যে আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে আপনাদের গল্প বলতে চান, যে কোনো একটা বৃহস্পতিবারে এসে এমন একটা সময়ে আপনি আপনার গল্প বলছেন, সারা বাংলাদেশ শুনছে, সেক্ষেত্রে যেটা করতে পারেন, আমাদের যে নাম্বারটি আছে সেখানে আপনারা আপনাদের গল্প লিখে আমাদেরকে পাঠাতে পারেন ছোট করে, আর অথবা লিখতে পারেন যে আমি আসতে চাই, আপনাদের সাথে গল্প শেয়ার করতে চাই। ঠিক আছে? আর আজকের এই বৃহস্পতিবার রাতে ভালোবাসার বাংলাদেশের নতুন আরেকটি গল্প নিয়ে কিন্তু আমরা চলে এলাম। আমি তো পিঙ্কি আছি আপনাদের সাথে, এবং গুরুও আমাদের সাথে চলে এসেছেন, আর আমাদের গেস্টও আমাদের সাথে স্টুডিওতে চলে এসেছেন। গল্পে যাব তার আগে বলবো আবারও বেশি বেশি করে আমাদেরকে শেয়ার করতে হবে, এবং যত বেশি শেয়ার তত বেশি ভালোবাসা এই ভালোবাসার বাংলাদেশে। তো চলে যাচ্ছি। গুরু কি অবস্থা, কেমন আছেন? আছি, ভালো আছি। কেমন আছিস তুই? আমিও আছি আলহামদুলিল্লাহ। শীতের এই রাতটাতে আসলে আমরা কেউ অনেকেই কম্বল মুড়ি দিয়ে আমাদেরকে শুনছে, তাই না? আর আমরা ওরা ভাবতেছে যে নতুন কেনা জামাটা মনে হয় দেখাতে আসছে এতেশাম। ইনফ্যাক্ট স্টুডিওর মধ্যে এয়ারটাইট, তো এই কারণে ঠান্ডাটা একটু কম লাগে। আসলে সবাইকে আরেক দফায় ভালোবাসা, অসম্ভব শ্রদ্ধা এবং অসম্ভব মহব্বতের সাথে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। ভালোবাসার বাংলাদেশ টিপিক্যাল একটা প্রবাদ চালু আছে, যে একজন অন্ধের অবলম্বন হতে পারা। এটাই তো চাইছিলাম আসলে অনুষ্ঠানের শুরু থেকে। ব্যাক ইন 2014 যখন ঢাকা এফএমের সাথে পথ চলা শুরু হয় ভালোবাসার বাংলাদেশ, তখন থেকে আমরা এটাই চাইছি যে যারা ভালো আছে তারা তো ভালোই আছে, যারা কষ্টে আছে, যারা দুঃখের ভেতর দিয়ে যাচ্ছে, তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, তাদের ভালো হওয়ার জারিয়া কিভাবে হওয়া যায়। যে আমি একটা জিনিস অবাক হচ্ছি যে প্রচুর পরিমাণে যারা জন্মান্ধ বা পরবর্তীতে অন্ধ হয়েছে, দু চোখে দেখে না, এই মানুষগুলোর তো পাশে পাওয়ার লোকজনের বড় বেশি অভাব। আর এই মানুষগুলো তো বড় বেশি অসহায় এই পৃথিবীতে। না পৃথিবীর এই রঙিন ফানুস দেখতে পায়, না প্রকৃতিকে স্পর্শ করতে পারে, না পৃথিবীর সবচাইতে ব্লেসিং যে ব্যাপারটা পৃথিবীকে দেখা মানুষ হিসেবে, সেই নহবতটাই তাদের কাছে নাই। এই অসহায় মানুষগুলোকে কেন জানি ভালোবাসার বাংলাদেশকে অনেক বেশি পছন্দ করে। আমি দেখি যে ওভার ফোনে যখন ফোনে যায় তখন দেখি যে এইগুলোর মানুষগুলোর ফোন বেশি বেশি পায়। যখন আমি স্টুডিওতে আসি দেখি এই ধরনের মানুষগুলোর সাথে বেশি বেশি দেখা হয়। ইন সাম এক্সটেন্ড আমার কাছে মনে হচ্ছে ভালোবাসার বাংলাদেশ আসলেই সফল, কারণ কষ্টে থাকা মানুষের পাথেয় বা জারিয়া হতে চেয়েছিল ভালোবাসার বাংলাদেশ। এই স্টুডিও আসলেই এই মানুষগুলোকে ধারণ করার জন্য সবসময় মুখিয়ে ছিল। এই মাইক্রোফোন আসলেই কষ্টে থাকা মানুষগুলোর কথা বলবার জন্য সবসময় উদ্যত ছিল। এই হেডফোন সবসময় ভালোবাসার মানুষগুলো, এই কষ্টে থাকা মানুষগুলোর এই আহাজারি দীর্ঘ নিঃশ্বাস শুনবার জন্য সবসময় উৎকর্ণ ছিল। আমাদের ভালোবাসার বাংলাদেশের ইথারে যা কিছু জমা পড়েছে সব এই কষ্টে থাকা মানুষগুলোকে সাথে নিয়ে ভবিষ্যতের পথ চলার সাহস বা সে পরিমাণ প্রণোদনাকে সামনে রেখে। তো এটা এক অর্থে ভালো যে এই মানুষগুলোকে, স্পেশালি যারা জন্মান্ধ অথবা পরবর্তীতে অন্ধ, এই মানুষগুলো বেশি বেশি করে ভালোবাসার বাংলাদেশের সাথে থাকে। তার মানে আমরা আসলে ভালোবাসার ছোট্ট পরিসরেও একটা বাংলাদেশ তৈরি করতে পেরেছি, যে কারণে হয়তো তারা চিন্তা করে যেখানে যায় ওখানে গিয়ে আমার কথা বলি, হয়তো মনটা একটু হালকা হবে, চোখে না দেখেও পৃথিবীটাকে হয়তো সুন্দর করে একবার দেখার সুযোগ পাবো। আরেক দফায় স্বাগত জানাচ্ছি আজকের গেস্টকে। কি নাম তোমার? আমার নাম মনিরুজ্জামান। মনিরুজ্জামান, শুনি তোমার কথা। আমার বয়স যখন হচ্ছে 6 বছর, আমার 2 বছর বয়সে আমার বাবা মারা যায়। আমরা হচ্ছে 4 ভাই বোন। আমার 3 ভাই 1 বোন। আমার 2 ভাই এবং বোন সবার বড়, আমি সবার ছোট। ওকে। আমার বোন হচ্ছে 3 নাম্বার, 2 ভাই বড়, আমি সবার ছোট। আমার বাবা মারা যায় হচ্ছে আমার যখন 2 বছর বয়স, তখন আমার যখন 5 বছর বয়স রানিং চলছে, ঠিক ওই সময় আমার চোখের সমস্যাটা দেখা দেয়। এর আগে আমার চোখের সমস্যা ছিল না, এর আগে আমি ভালোই ছিলাম, সাইটেড পারসন ছিলাম। এবং ওই সময় হচ্ছে একদমই হয়নি, এটা আস্তে 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 ধীরে ধীরে হচ্ছে সমস্যাটা দেখা যায়। যে আম্মু বলে যে দেখো ওখানে একটা জিনিস আছে, ওটা নিয়ে আসো। তো দেখলে যে আমি গেলে হচ্ছে পাই না, বা হাতাহাতি করতাম আর কি। তো এভাবে আসলে সমস্যাটা ধরা পড়ে যখন আমার 6 বছর বয়স। 7 বছর বয়সে হচ্ছে আমি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এখানে হচ্ছে ভর্তি হই।
ভর্তি হয়ে আমার শিক্ষা জীবন শুরু। আর 2016 সালে হচ্ছে আমি ক্লাস মনিরুজ্জামান ট্রিটমেন্ট বা এসব ব্যাপারে কোনোভাবে কি সম্ভাবনা ছিল না ওটাকে ফিরিয়ে নিয়ে আসার? ফিরে নিয়ে আসার এখনও আছে, কিন্তু আমার ফ্যামিলি থেকে বা আমার নিজস্বভাবে অর্থনৈতিক দিয়ে আসলে আমি ওকে, তারপর তুমি সমন্বিত দৃষ্টিভঙ্গি শিক্ষা কার্যক্রমে শুরু করলা। হ্যাঁ, তারপর 2016 সালে হচ্ছে আমি ক্লাস 1-এ ভর্তি হই। পড়াশোনা আমি 3 মাসের মধ্যে হচ্ছে ব্রেল সব কমপ্লিট করে ফেলি। পড়াশোনা বেশ ভালো চলছিল, পাশাপাশি সঙ্গীত শেখা এসব নিয়ে কাজ করতাম, ওই শেখাতো স্যাররা। এভাবে ক্লাস আমার গান করো নাকি মনিরুজ্জামান? হ্যাঁ, গান করি আমি। কি ধরনের গান পছন্দ করো? আমি তো হচ্ছে সব গানই পছন্দ করি। তারপরে সিনেমা গান বেশি? হ্যাঁ, মানে ওই হ্যাঁ এগুলো একটু বেশি পছন্দ করি। তো মনিরের গলায় কোন গানটা সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে? আমার গলায় আসলে কোন গানটা পছন্দ করে এটা তো আসলে বলতে পারবো না। আশপাশে যখন শোনা কোনটার রিকোয়েস্ট বেশি আসে, এই গানটা শুনতে চাই, কোনটা সেটা? আমি একটা গান করছিলাম ইয়াতে, সেটা হচ্ছে মাছরাঙা টেলিভিশনে, আমার এক বড় ভাইয়ের ইয়াতে। শুনি তো, ওটা করছি। কি জোছনায় ভাসালে, কি ভাবনায় ডোবালে, হয়েছে কিছুটা এলোমেলো। কি জোছনায় ভাসালে, কি ভাবনায় ডোবালে, হয়েছে কিছুটা এলোমেলো। কি মুগ্ধতায় বল জড়ালে, ও চাঁদের অবাক আলো হয়ে দু চোখ আমার পড়ালে। ও চাঁদের অবাক আলো হয়ে দু চোখ আমার পড়ালে। ধন্যবাদ। বাহ, তোমার গলার টোন অনেক সুন্দর, অনেক মিষ্টি, খুবই সুন্দর। আর অনেক সুরে গাও তুমি, খুব ভালো গাও মনিরুজ্জামান। জি গুরু, দোয়া করবেন আমার জন্য। মনির, তারপর বলছিলে যে লেখাপড়ার পাশাপাশি গানও চলতেছে। হ্যাঁ, গানও তারপর শিখছি। যখন আমি হচ্ছে ক্লাস 2-তে উঠি, ওই সময় হচ্ছে আমার ফ্যামিলির সাপোর্ট আমি হারাই ফেলি। যেমন হচ্ছে বড় ভাই বিয়ে করে, মেজো ভাই বিয়ে করে, ওরা হচ্ছে নিজের শ্বশুর বাড়িতে হচ্ছে ঘর জামাই চলে যায়। তো আমার মার হচ্ছে খবর নেয় না, বোনকে বিয়ে। তুমি কি এখন একেবারে দেখতে পাও না? আলো বুঝি, বা আমার একটা মানে হাত সামনে দিলে কি একটা বুঝতে পারো? অনুভূতি আছে যে সামনে কিছু আছে, আমি বুঝতে পারছি যে সামনে কিছু আছে। এতটুকুই শুধু, মানে একটা শেড যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার একটা মানে সামনে কিছু থাকলে আবার একটা মানে, যেমন আমি যদি হাত তোমার সামনে দিচ্ছি তুমি দেখতে বুঝতে পারছো যে কিছু বুঝতে একটা পারছি আছে। কিছু একটা আছে, কিন্তু এটা কি আদৌ এটা আমি বলতে পারবো না। বুঝতে পারছি। তারপর তো তখন হচ্ছে আমার মানে ফ্যামিলির সাপোর্ট আমি হারাই ফেলি। ওই সময় হচ্ছে আমার কি মা, সুন্দর মিষ্টি একটা বাচ্চা, দেখেন আমার মা ওর হচ্ছে কথা বলার ভঙ্গি, ওর গানের গলা, ও দেখতে যেমন, আল্লাহ সবচেয়ে বড় ব্লেসিংটা ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। হ্যাঁ, তারপর তো পরে হচ্ছে মায়ের কাছে থাকতাম আমি, যখন আমি তো সবসময় থাকতাম না, ওরা মানে- ঘর জমায় চলে গেছে ভাইরা সব, হ্যাঁ, হ্যাঁ। মানে দেখার কেউ না। বাপ তো মারা গেছেন তোমার 2 বছর 2 বছর বয়সে। হ্যাঁ, তারপর তখন হচ্ছে আমরা বাসায় থাকতাম, আমি, আমার বোন, আমার আম্মু। হুম তা আমার আম্মু হচ্ছে কাজ করে আমার বোনের পড়াশোনা চালাতো, আর আমি হচ্ছে নিজেই নিজেরটা তখন চালাতে পারতাম। কেননা কিভাবে? হচ্ছে আমাদের কালচারাল অফিসার যিনি ছিলেন, হুম উনি আমাকে হচ্ছে সব জায়গায় মানে প্রোগ্রামে দিত বেশি বেশি, যে তুমি এটা করো। আচ্ছা, প্রোগ্রামে পারফর্ম করে টাকা পাওয়া যেত, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আমার যে ওস্তাদজি ছিলেন, হুম রাজু সরকার, উনিও আমাকে অনেক প্রোগ্রামে নিয়ে গেছেন, হুম নিজে হাতে ধরে আমাকে শিখিয়েছেন। আমার ওই ওস্তাদজির প্রতি আমি অনেক শ্রদ্ধা জানাই। হুম কি নাম ওনার? রাজু সরকার। ও রাজু সরকার, হ্যাঁ। ও তো ওনার হাত ধরে হচ্ছে আমার মানে ওই সময় হচ্ছে অনেক টাকা আমি পাইতাম। হুম হুম সেটা হচ্ছে আমার পুরোটা তো তখন লাগতো না, ছোট মানুষ তখন, হুম তা আমার আম্মুকে দিতাম। হুম তারপর হচ্ছে আমার বড় আব্বু বা চাচারা সবাই মিলে আমার বোনকে হচ্ছে বিয়ে দেয়। হুম বোনকে বিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে বেশ কাটছিল, আমার আম্মু হচ্ছে কাজ করতো। তারপর আমি তো সবসময় বাসায় আসতাম না, হুম দেখা গেল যে রোজা ঈদে হচ্ছে 20 রমজানে আসতাম, আমি ঈদের 5 দিন পর চলে যেতাম, হুম এটা আমার ছুটি।
আবার আসতাম কোরবানিদের 5 দিন আগে, 5 দিন পর চলে যেতাম, এই 10 দিন। ওই পড়ালেখা চলতেছে আর বিভিন্ন জায়গায় পারফর্ম করতেছো তুমি? হ্যাঁ, করছি। Okay. আর 16 ডিসেম্বরে একটা ছুটি হতো, হুম। 1 তারিখ জানুয়ারি মাসে 1 তারিখে শেষ। এই হুম। বছরে হচ্ছে 3বার আমার বাড়ি আসা। হুম। এর তা আবার বাসায় এসে আমি মানে সময় পেতাম না। বাসায় হচ্ছে ওস্তাদ জি আসতো, এসে আমার ক্লাস করাতো। হুম। উনি আমাকে খুব ভালোবাসতেন। তুমি ভালোবাসার মতোই ছেলে মনিরুজ্জামান। জি। তো মানুষ কপাল করে তাদের ওরসে বা ওই মা তার পেটে ধরে তোমার মতো সন্তানকে, কপাল করে। পরে হচ্ছে আমি ক্লাস 4-5 হচ্ছে রেজাল্ট করি অনেক ভালো। হুম। আমার তো লেখাপড়াতে ভালো ছেলে। হ্যাঁ, বাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই যে আমার মেধা শক্তি আল্লাহ আমার চোখ নিলেও মানে আধ্যাত্মিক যে আমার আউট নলেজ অনেক ভালো দিছে আল্লাহ, এটা বলাই যায়। এবং তাই কোনো রিগ্রেট নাই, অনুতাপ নাই? হ্যাঁ, কোনো অনুতাপ নাই? আল্লাহ তোমার চোখ নিয়েছে কিন্তু না, তোমার আমার মেধা বাড়িয়ে দিয়েছে। কোনো হচ্ছে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তো তখন হচ্ছে আবার ভাইরা ফিরে এসছে, 2 ভাইয়ে বাসায় ফিরে এসছে। হুম। এবং আমার বাবার যে যতটুকু জমা জমি ছিল ওটা হচ্ছে আমার জন্মের আগে ওদেরকে লিখে দিয়েছে। হুম। আমার মায়ের নামেও নাই, আমার নামেও ছিল না, হয়তো বা ওগুলো আমার দখল নিতে আসছে হয়তো। হ্যাঁ। হুম। তো হয়তোবা আমি হয়তোবা যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার জন্য হয়তোবা কিছু করে দিয়ে যেত। একদম। তো উনি তো হচ্ছে আল্লাহ রাখে না, এখন তো ওনার হচ্ছে ওনার ইয়েতে তো কিছু বলা যাবে না আমার বাবাকে। সেটা হচ্ছে আল্লাহ হয়তোবা যা কপালে রাখছে হোক, আমি এটাই ভাবতাম যে হোক, দেখি কি হয়, দেখি কতদূর হতে পারে। হোক দেখি। আমি আমার জীবন চেষ্টায় চালাবো আর দেখা যাক আল্লাহ আল্লাহর কতদূর। কাছে ভরসা রাখবো, দেখি আল্লাহ কি করে। আল্লাহ তো যা করবে সবই মঙ্গলের জন্য করে। তো পরে হচ্ছে ক্লাস 6-এ যখন আমি উঠি তখন হচ্ছে আমার একাডেমিক কোর্স শেষ হয়ে যায়, রংপুর শিল্পকলা একাডেমিক কোর্স শেষ হয়ে যায়। ক্লাস 7 থেকে আমি হচ্ছে ঢাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভর্তি হই ক্লাসিক্যাল বিভাগে। ওকে, ক্লাসিক্যাল দিয়ে। হ্যাঁ, আচ্ছা। ক্লাসিক্যালে ভর্তি হই, ওখানে হচ্ছে ক্লাস করতাম। ওখানেও আমার একটা ম্যাডাম ছিল, ঐশী ম্যাডাম। হুম। তারপর ওখানে আমার স্যার ছিলেন মাসুদ করিম। হুম। হ্যাঁ, স্যার অনেক ভালো ছিলেন। ওখানেও স্যারদের প্রচণ্ড ভালোবাসা পেয়েছি, হুম। অত্যন্ত স্নেহ করেছেন আমাকে স্যাররা। কারণ ওখানে হচ্ছে আর কোনো ব্লাইন্ড পার্সন ছিলেন না, শুধু আমি একাই ছিলাম হুম। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। হুম। ওখানে হচ্ছে গান শিখলাম ক্লাস 7-8। হুম। 8-এ এসে আমি তো ফ্যামিলির সাপোর্ট নেই। ক্লাসিক্যালের কি কি শিখতে তখন ওখানে? উচ্চাঙ্গ সঙ্গীত এগুলো নাকি হ্যাঁ, নরমাল উচ্চাঙ্গ ক্লাসিক্যাল সঙ্গীত বা যেমন হচ্ছে বিভিন্ন হচ্ছে রাগ প্রধান যেসব গান টান সব? ও সবগুলো আর কি শেখাতো স্যার। ওকে। তারপর হচ্ছে ক্লাস 8-এ উঠে আমি হচ্ছে একটা সমস্যায় পড়ে যাই, মানে ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হই আসলে আর কি। কেমনে? আমাদের হোস্টেলে আমার ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল ফোরকান। হুম। আমরা হচ্ছে ক্লাসমেট ছিলাম, আর বাকি হচ্ছে আমাদের নিচু ছিল হচ্ছে 4 জন, আর উপরে সিনিয়র ছিল আমাদের 4 জন। আমরা 10 জন মোট থাকতাম ওখানে। হুম। তো আমাদের হচ্ছে টেলিভিশন ছিল, আমাদের টেলিভিশন রুমে টেলিভিশন ছিল। টেলিভিশনটা হচ্ছে মিসিং করছে। হুম। টেলিভিশনটাও মিসিং করার 1 সপ্তাহ পর হচ্ছে ও বলছে যে আমি মানে কাউকে বলে নাই, স্যাররা হচ্ছে বিভিন্নভাবে মনে মনে খুঁজতেছিল, বাট আমাদেরকে কখনো বুঝতে দেয়নি যে টেলিভিশন হারাইছে, আচ্ছা। আমরা জানতাম না। হুম। আর ওই সময় হচ্ছে আমাদের রংপুরের প্রোগ্রাম, মানে এই যে গুরু হয়তো বা আপনি জানেন যে কম্পিটিশন যেটা হয়। হ্যাঁ, ওই যে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী, তারপর শিশু পরিবার বালক ট্রু। সব মিলে হচ্ছে আমাদের একটা প্রতিযোগিতা হয় হুম। প্রতি বছরে। জাতীয় পর্যায়ে হয় নাকি শুধু রংপুর বেজে? এটা বিভাগীয় পর্যায়ে। বিভাগীয় পর্যায়ে। আমি হচ্ছে 23 সালে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসাবে ট্রফি পেয়েছিলাম, 2024 সালে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসাবে ট্রফি পেয়েছিলাম, এবং 2025 সালে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসাবে বিভাগের মধ্যে, রংপুর হ্যাঁ, বিভাগের মধ্যে। হ্যাঁ। ভেরি গুড। তো আমাদেরকে যখন হচ্ছে সচিব 2023-এ শ্রেষ্ঠ প্রতিযোগী, 24-এ শ্রেষ্ঠ প্রতিযোগী, 25-এও শ্রেষ্ঠ প্রতিযোগী আমাদের মনিরুজ্জামান, ওই পুরো রংপুর বিভাগের মধ্যে। হ্যাঁ, Very good. রংপুর বিভাগের মধ্যে। গান তো তোমার কম্পিটিশন? হ্যাঁ, আমার গান ছিল হচ্ছে তখন নজরুল সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত ছিল, আর হামনাথ ছিল। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে হামনাথ দারুণ তোমার কণ্ঠে আসবে। আমি বলবার চেষ্টা করতেছিলাম, বলতে গিয়ে আচ্ছা। বলিনি। আমি হচ্ছে হামনাতেও ফার্স্ট, কবিতা আবৃত্তিতেও ফার্স্ট, তারপর রবীন্দ্রসঙ্গীতেও ফার্স্ট, নজরুল সঙ্গীতেও ফার্স্ট। আবার খেলা ছিল হাতি উড়ে পাখি উড়ে, ইন অ্যান্ড আউট। মানে আমি 6টা ইভেন্ট দিছিলাম, 6টা ইভেন্টেই ফার্স্ট ছিলাম, প্রতি 3 বছরে 3 বারই। একটা হামনাতের কিছু একটা শোনাবে? তুমি যখন গান করতেছিলে আমার কাছে মনে হচ্ছে এই গলাটা আচ্ছা, কেরাতের জন্য বা হামনাতের জন্য খুবই আমি উপযোগী। একটা তাই মনে হয়। নজরুল সঙ্গীত, ফিরিয়া যদি সে আসে। ফিরিয়া যদি সে আসে, ওই গানটা তো আমার আসলে আচ্ছা, করো করা যেটা নেই। তোমার আচ্ছা। পছন্দের করো।
মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি। আর একটু লম্বা করো। ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি, ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে মোর, নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি। বাহ, চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল্লিল আলামিন তোমার প্যারে নবীর কসম, তুমি যে সত্যি ক্যারিজমা করো মানুষের সাথে, এই ছেলেটাকে কাছ থেকে না দেখলে বুঝতাম না। যেমন মিষ্টি কথা, যেমন মিষ্টি কাচন ভঙ্গি, তেমন চমৎকার গানের গলা, এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসতেছে তখন মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পক্ষ থেকে নূরের দুতি খেলে যাচ্ছে তার কণ্ঠস্বরে। মাবুদ রে, ছেলেটা বলতেছিল যে আমার কোনো আফসোস নাই যে আমি চোখে দেখি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক বেশি দিয়ে দিয়েছেন অন্য পথে অন্যভাবে। আসলেই তুমি দুহাত ভরে দাও, আমরা বান্দারা হয়তো বুঝি না, এজন্য তোমার প্রতি আমরা শুকরগুজার করতে পারি না, কিন্তু যে বোঝার এই বাচ্চা ছেলেটা ঠিকই বুঝে গেছে। তাই সে ভরসা নিয়ে বলে 2 বছর বয়সে বাপকে হারিয়েছি, ভাইরা থেকেও ছিল না, এবং এই অবস্থাতে যখন আমি 7 থেকে 8 বছর বয়সে চোখ অন্ধ দেখি, তারপর থেকে একার পথ চলা শুরু হয়। আর আমি চেষ্টা চালিয়ে যাব জীবনের শেষ বিন্দু পর্যন্ত, দেখবো আল্লাহ আমার জন্য শেষ পর্যন্ত কী রেখেছেন। আর আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। এই কথাগুলো তার মুখ থেকে আসতেছে, এখন বুঝতেছি মাবুদ তুমি ওর জন্য বেস্ট কিছু রেখেছো। অ্যান্ড ডেফিনেটলি এটা একটা তোমার পক্ষ থেকে একটা ক্যারিজমা, তোমার পক্ষ থেকে একটা মুজিজা, একটা অলৌকিক কিছু, যেটাই ছেলের চালচলন, বিহেভিয়ার, কথাবার্তা, শব্দচয়ন, অ্যান্ড অফকোর্স তার মিষ্টি গলায় পরিষ্কারভাবে প্রতিভাত। মনে যেমন তারপর ওখানে তো শুরু হলো ব্যাক টু ব্যাক। এরকম আমাদের মনে যেমন যদি গলা হয় তাহলে তো চ্যাম্পিয়ন হবেই, 23 চ্যাম্পিয়ন, 24 চ্যাম্পিয়ন, 25 চ্যাম্পিয়ন বিভাগীয়। তারপর তো এই 25 চ্যাম্পিয়নের আগে তুমি বললে যে একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, ব্ল্যাকমেল। হ্যাঁ, তো ওই ফ্রেন্ড হচ্ছে ওই টেলিভিশন মানে মিসিং করছিল। আচ্ছা, ফুরকান। হ্যাঁ, আচ্ছা, হোস্টেল থেকে। ওকে। তো মিসিং করাতে হচ্ছে ও আমাকে 1 সপ্তাহ পর জানাইছে, একদিন রাতে। ও কিন্তু আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। হ্যাঁ, 10টার মধ্যে সবচেয়ে ক্লোজ তো তুমি বললা ওই। হ্যাঁ, ও আমার ক্লাসমেট, আমাকে হচ্ছে পড়াশোনা দিয়ে আমি ওকে হেল্প করতাম, ও আমাকে অনেক কিছু দিয়ে হেল্প আর করতো। ফুরকানই করছে এই কাম। হ্যাঁ, যে জানাচ্ছে কয়দিন পরে, 7 দিন পরে। হ্যাঁ, আচ্ছা, যেমন হচ্ছে আমরা একটা নোট করছি, তো আমি বলতাম যে দোস্ত এটা তুই করিস, আমাকে পরে আমি লিখে নেব, তুই করিস। এরকম হতো, আমরা হেল্প করতাম দুজনকে। তো 1 সপ্তাহ পর আমাকে শেয়ার করছে যে দোস্ত আমি এরকমটা করছি। ও তো চোখে দেখে না, পারলো কিভাবে এটা করতে? ও হচ্ছে গুরু, মানে ও হচ্ছে একটু লো ভিশন ছিল, যেমন 100%-এর মধ্যে হচ্ছে 50% দেখতো আর 50%। ও আচ্ছা, ও অল্প দেখতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে টেলিভিশনটা মিসিং করার 1 সপ্তাহ পর একদিন আমরা ছাদে হেঁটে হেঁটে ভালোবাসা বাংলাদেশ শুনছিলাম। মানে আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, বাহ। সেদিন সে ঠিক নামটা মনে পড়ছে না, ও যাই হোক, তো হচ্ছে আমরা শুনছিলাম ওর, তখন তো আমি ফোন ইউজ করতাম না। ফোন কি জিনিস আমি ওই সময় বুঝতামই না, ও ইউজ করতো না, আমি করতাম না। তো আমরা শুনছিলাম আর ছাদে মানে এ পাশ থেকে ওই মাথা এ মাথা হচ্ছে হাঁটছিলাম। তো
তো আমাকে এমন সময় বলে, দোস্ত আমি একটা হচ্ছে ঘটনা করে ফেলছি। আমি কি শেয়ার করতে পারি, সমস্যা নেই, আমি তো ফ্রেন্ড, তুই তো জানিস যে আমি তোকে হেল্প করি। বলে যে আমি এরকম করছি, এখন কি করব ক। আমি বলি সিসি ক্যামেরা তো ছিল, সিসি ক্যামেরা কি তোকে দেখে নাই? কয় না, আমি হচ্ছে ছাদের উপর দিয়ে রেলিং দিয়ে নেমে নেমে পার করছি। করছে কাম, ওই 50% চোখে দেখে ওই অবস্থায় পারছে সেগুলো করতে। হ্যাঁ, 2 তলা ছাদের উপরে ও আগে টেলিভিশনটা নিছে, কেননা বিল্ডিং এর ভেতরে কোনো সিসি ক্যামেরা নেই। ও আচ্ছা, ওই ব্রেন চালাইছে এই কারণে। ও ছাদে নিয়ে আবার বিল্ডিং এর পেছন সাইড দিয়ে কোনো ক্যামেরা নাই, ওইদিকে হচ্ছে একটা জঙ্গল, মানে প্রাচীর পার হলে একটা জঙ্গল। ও ছাদে উঠে টেলিভিশন নিয়ে রেলিং ধরে ধরে নামছে, নেমে প্রাচীর উপর দিয়ে টেলিভিশন ফিক মেরে এই পাশে ঘাসে ফেলা দিছে জঙ্গলে। আরে বাবা, পরে হচ্ছে এখান থেকে 50% দেখে তাতে অবস্থা না, তো বিল্ডিং নাই করে দিত। তো পরে হচ্ছে ওয়ালের ওই পারে ফেলার জন্য জঙ্গল আছে, ওই জঙ্গলে ফেলে দিছে। হ্যাঁ, তখন বাজে তার ভাঙবে না। হ্যাঁ, রাতের বেলার কাহিনী এসব না, ভোর, এটা হচ্ছে ও ভোরবেলায় এটা কাজ করছে। তখন নাকি 5:30 বাজে। তারপর এই দিক থেকে আবার ওই দিকে এসে ব্রাশ ট্রাশ করে ওই 6টার বাজে ও আবার ওই টেলিভিশনে রওনা দিছে, সকাল সকাল যেন কেউ দেখে না। মারছে খাম। কারণ ওই যে আমার মনে পড়তেছে আমার ফটকামি জীবনের কথা, রেজিডেন্সিয়ালে খুবই রেস্ট্রিক্টেড। এরকম ভাবে আমি একবার, তখন তো ভিসিআর ছিল, ভিসিআর টেলিভিশনে ঢুকে গেছিলাম হোস্টেলে, দে তেরে মায়া মেহরবানি কি কিসিন আমার জন্য 10 টাকা টিকিট চালাইছিলাম। হ্যাঁ, তারপর পরে গুরু হচ্ছে ও তো নৃত্যর ক্লাস করতো সকাল করে। ও নৃত্য? হ্যাঁ, ও নৃত্যর ক্লাস করতো, নাচতে নাচতে চলে আসতেছে টিভি বেচে। ওটা হচ্ছে না, তখনও বেচে না, ওটা নিয়ে চলে যাচ্ছে ও। 6:10 একটা ট্রেন আছে আদিতমারি থেকে রংপুর। ও ওই ট্রেনে হচ্ছে চলে গেছে রংপুরে, আমার একাডেমির পাশেই বিক্রি করছে, অথচ আমি জানি না। মানে আমি ওই দোকানকে, আমি তো আর দোকানে থাকতাম না, বা দোকানদারের সাথে তো আমার পরিচয় ছিল না। আমি আমার যেটা কাজ, আমি ওই কাজ করতাম, চলে আসতাম। আমি তো আর ওই আউটসাইড কোনো মানুষের সাথে আর কি মিশতাম না। তো পরে আমাকে শেয়ার করলাম, আমি বিক্রি করছিস কোথায় আগে টাকা? পরে বলে যে রংপুর শিল্পকলা একাডেমির পাশে হচ্ছে একটা দোকানে বিক্রি করছি। আচ্ছা, ভালো কথা, বিক্রি করছিস, এখন এটাকে উদ্ধারের একটা ব্যবস্থা কর, এটা তো রাজস্ব খাতের একটা জিনিস। তো এটা রাজস্ব খাতের জিনিস, এটা তো আসলে তো ব্যাপক অন্যায় করে ফেলছিস। পরে ও বলে যে দোস্ত আমি তো করছি, এটা তো আমি স্বীকার করি। আমি স্বীকার করে তো লাভ নাই, তুই যেটা করে ফেলছিস সেটা তো করেই ফেলছিস, এখন স্বীকার করে কি লাভ আছে? এখন বল উদ্ধার করার কি অবস্থা? কয় আমি হচ্ছে দোকানদারকে ফোন দিচ্ছি, যদি দোকানদার যদি ওটা হচ্ছে কোনো কিছু না করে থাকে তাহলে তো ফেরত দিবে টাকা দিলে। আমি আচ্ছা, কথা বল। কত টাকা বেচছিল? 3,500। আচ্ছা, কিন্তু টেলিভিশনটার নিগাল দাম ছিল প্রায় 21,000 না 22,000 টাকা দাম ছিল। তো একে আবার দেখছে যে ও দেখে না, তো ওকে কম দামেই নিতে পারছে। তো হচ্ছে টেলিভিশনটা পরে বিক্রি করে ও চলে আসছে 1 সপ্তাহ পরে। যে রাতে আমাকে বললো, পরে বললাম এখন ফোন দে তুই। ফোন দিল দোকানদারকে, বললো ভাইয়া আপনি কি টেলিভিশনটা কোনো করছেন? বলে না, এখনো করি নাই। কেন? বললে যে আমার টেলিভিশনটা ফেরত লাগবে। কয় এখন আমাকে 5,000 টাকা দিয়ে নিয়ে যেতে হবে। তো তুমি 3,500 টাকা বিক্রি করে আসলে এখন 5,000 টাকা যাচ্ছে। আমাকে বললো যে এখন 5,000 টাকা আছে। আমি কি করবি, তোর কাছে টাকা নাই? আমার কাছে 2,000 টাকা আছে, 3,000 টাকা নাই। আমি কি আমার একটা টাকা আছে তোকে দিতে পারি, তবে আমাকে এটা তুই ধার হিসাবে তো আমি তোকে দিব, তুই আমার ফ্রেন্ড হইস তবুও, কিন্তু আমার এটা অনেক প্রয়োজনীয়, কারণ আমার বছর শেষে হচ্ছে একাডেমির বিল দিতে হবে। স্বাভাবিক, তোমার খরচ আছে, বাড়ির অবস্থা ভালো না। হ্যাঁ, আমার তো ফ্যামিলির সাপোর্ট নেই, আমার ফ্যামিলি থেকে তো 1 টাকাও দেন। তো আমাদের একাডেমির বিল হচ্ছে বছরে 2,900 টাকা, তো আমি একাডেমি বিল দিতে হবে। তো বললো আচ্ছা তুই দে, আমি পরে বাবার কাছ থেকে নিয়ে দেবো। ওর বাবা কিন্তু বিশাল প্রভাবশালী। ওর বাবার প্রায় লালমনিরহাটে প্রায় 6টা মার্কেট আছে। তো এত প্রভাবশালী, তবু ও কেন যে ওটা করছে এটা আদৌ আমি জানি না ও কেন করছে। তো পরে হচ্ছে ওটা ও ফিরাইতে নিয়ে গেছি 2 জনে। আমাকে বললো এখন তুই আমাকে নিয়ে যাবি কীভাবে? কি শোন, আমার তো একাডেমিক ক্লাস আছে, আমি বলবো যে স্যার ওকে আমি আজকে নিয়ে যাই, আমার ইয়েতে যাবো, হচ্ছে ও একটু দেখে, ও আমাকে একটু হেল্প করবে। তো স্যারকে বললাম, স্যার এখন ধরে ফেলছে, বলে যে এতদিন তোমার হেল্প লাগে না, আজকে কেন হেল্প লাগবে? বললি না স্যার নিয়ে যাই। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। পরে গেছি, 2 জন যাওয়ার পর হচ্ছে টেলিভিশন ফিরাইছি, নিয়ে আসছি। এখন নিয়ে এসে ঢুকানো তো মুশকিল। তখন হচ্ছে অফিস টাইম, বাজে হচ্ছে 1টা। স্যাররা, রিসোর্স টিচার, হাউস ফ্রেন্ড সবাই তো অফিসে, নাইট গার্ড গেটে সবাই। এখন যদি আমি এদের চোখ নাইলে ফাঁকি দিতে পারলাম কোনো রকম করে, কিন্তু সিসি ক্যামেরাকে কিভাবে ফাঁকি দিব? গেটের সামনে রাইখা দৌড় দিলেই তো হইতো।
ওরা ওদের মতো করে নিয়ে নিত। না তখন তো হচ্ছে আমাদেরকে তো দেখা যেত, গেটের বাইরেও ক্যামেরা ছিল। আচ্ছা যাই হোক, তারপর পরে হচ্ছে ওটা আমরা নিয়ে পরে আমার বাসা তো ওখান থেকে আবার 10 টাকা ভাড়া ম্যাচ থেকে, আমাদের হোস্টেল থেকে। এখন ও অটোতে বসে আমাকে বলে, দোস্ত একটা কাজ কর। কি কাজ? তোর বাসাইটা রেখে আসি, আবার আমরা অফিস টাইমটা শেষ হলে পরে বাস মেন সুইচ অফ করে দিয়ে এটা নিয়ে আসবো। তো আমিও ভাবলাম না, তো ঠিক আছে, তোর বুদ্ধিটাও ঠিক আছে, তা চল। আমার বাড়িতে আমি রেখে আসি, আম্মুকে বলছি আম্মু এটা রাখো, এটা আমি বিকাল 5:30টার পরে এসে আমরা নিয়ে যাবো। এটা কার জিনিস? আমি কি এটা রাখো, সমস্যা নেই, পরে জানতে বাবা। এবার বলে রেখে চলে আসছি আমরা। পরে এদিকে আবার স্যাররা হচ্ছে মানে কোবরাজের কাছে গেছে, হ্যাঁ মানে বাটি চালান দিয়ে বাদি দেখবে। ভাড়া দিতে। হ্যাঁ বা এরকম কিছু আর কি। হুম। দেখার পর দেখাইছে আমাকে, আমার বাড়িতে এখন চোরকে আমি। কি বাটি চালান দিয়ে দেখতে পাইছে? হ্যাঁ ওরা বুঝতে পারছে যে আমার বাড়িতে আছে। ওরা তো মানে কোবরাজ একদম সব কিছু বলে দিছে, অ্যাড্রেস, শুধু নাম বলে নাই। আর ওই অ্যাড্রেস অনুযায়ী যে আমার বাসায় বোঝায়, মানে কোবরাজ যা অ্যাড্রেস দিছে বুঝতে পারছি। যেটা তো আমার বাসায় বোঝায়। এখন চোরকে গুরু আমি নাকি ফোরকান কবিরাজের কানে কানে গিয়ে বলে আসছে যে টিভি ওখানে আছে। না তো পারে। কবিরাজের নাম্বারটা আমি আগে নিতাম। তো এমন যদি হয় যে কবিরাজ স্যাটেলাইট মানে একটা ইসের অন্য মাধ্যমে, জানি না করছে কিরকম ভাবে ওরা ধরতে পারছে, তবে আমাদেরকে আর কি এটা বলছে তারপর? স্যাররা। তো ওরা হচ্ছে ওই আমরা দুপুরে 1টার সময় ঢুকছি, ওরা হচ্ছে 2টার সময় কবিরাজের কাছে চলে গেছে, হাউস ফ্রেন্ড একাই। 3টার সময় এসে রিসোর্স টিচারকে কি যেন বললো, রিসোর্স টিচার চলে গেল আমার বাসায়। আমি তখনও জানতাম না। ইটস বিন কনস্পিরেসি। আমরা জানতাম যে স্যার তো হচ্ছে বিভিন্ন কবিরাজ। টেন্ডারে কাজে যায় আমাদের, তো ওগুলা হয়তো বা জেলা অফিসে গেছে হয়তো বা, এরকম ভাবতাম। তো পরে ওনারা রিসোর্স টিচার স্যার যে হচ্ছে আমাদের ওখান থেকে টেলিভিশন আমার বাসা থেকে নিয়ে আসছে আর বলে আসছে আপনার ছেলে কিন্তু চোর। আমার আম্মু তো আর জানে না, আমার আম্মু থত হয়ে গেছে। আমার ছেলে তো এরকম কাজ কখনো করার কথা না, আর করবেও না, আমার এটা 100% গ্যারান্টি। কিন্তু এটা কেন করলো? আমার মায়ের একটা প্রশ্ন, যে আমরা কি ওকে আমাদের ফ্যামিলি সাপোর্ট দিতে পারি না এজন্য, এরকম আমার মা হয়তো বা ভাবছে। তো পরে স্যাররা নিয়ে আসছে, এটাও আমাদেরকে বলে নাই যে নিয়ে আসছে। আমি সন্ধ্যার মানে বিকাল 5টার সময় হচ্ছে ফোন দিছি, আমার আম্মু তো ফোন চালাইতে পারে না, আমার মামির ফোনে ফোন দিছি। দি বলি মামি মা আছে? বলে হ্যাঁ আছে। পরে বললাম মা আমি আসতেছি। কয় ওটা তো তোমার স্যার নিয়ে গেছে, বলে গেল তুমি নাকি এটা চুরি করছো। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে রাখো, তা আমি এটা দেখতেছি। পরে বললাম যে দোষ এরকম এরকম হয়েছে, এখন কি করবো? আমার তো এখন সত্যটা বলা উচিত, না হলে তো পরে দেখা গেল যে আমি ফেসে যাব, বলবে যে এত কিছু হয়েছে তুই আমাদেরকে শেয়ার করিসনি কেন, বলিসনি কেন। পরে বলে যে থাক না, দেখ না কি হয় দেখ। ঠিক আছে দেখতেছি। পরে এখন তোমার কি মনে আছে প্রথম কনভারসেশনটা যখন ফোরকানের সাথে করছিলা, যখন এই কথাটা বললো, কি বলেছিল মনে আছে? হ্যাঁ ও বলেছিল যে এখন এটা বলার দরকার নাই, এখন যেহেতু স্যাররা কিছু বলে নাই, যেদিন বলবো ওই দিন তুই হচ্ছে বলে দিস। এখন এটা এরকম আছে, এরকমই থাক, না হলে হচ্ছে 25 সালের প্রোগ্রামটা আবার বিফলে যাবে, কেউ হচ্ছে ক্লাস করতে যাবে না, গানে ক্লাস করতে যাবে না, সবাই একটু মানে অন্যরকম হয়ে যাবে। ছাত্র একটা ছাত্রের দোষ বার হলে তো 9 জন এক পাশে আর ও আলাদা, ওকে আর কেউ দেখতে পারে না। ম্যাচের ক্ষেত্রে এরকমই হয়ে থাকে গুরু। তারপর তো পরে হচ্ছে স্যাররা নিয়ে আসছে, আমাদেরকে বলে নাই। রাতে আমি আমার মায়ের কাছে তো বিকেলে জানতে পারলাম, ওকে শেয়ার করলাম, ও বললে যেদিন স্যাররা বলবে ওই দিন দেখা যাবে। ও ধারণা যে স্যাররা হয়তো বা এটা বলবে না, তো পাইসা আর কিছু বলবে না। তো পরে হচ্ছে প্রোগ্রামে আমরা চলে গেলাম, আমি হচ্ছে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসাবে অনেক কিছু হলো, আসলাম ফিরত আমাদের হোস্টেলে আসলাম। পুরস্কার বিতরণের দিন হচ্ছে আমাদের গার্ডিয়ান সমাবেশ ডাকলো। এই দিন তো আমি জানি যে এটা কি হতে পারে, এটা তো কেউ না জানলে আমি জানি। তো সেদিন হচ্ছে আমার মাকে কিন্তু ডাকে নাই আবার, কারণ আমার আম্মু হচ্ছে গিয়ে গ্রামের মানুষ কথা বলতে পারে না, এই জন্য স্যাররা হচ্ছে আমার আম্মুকে ডাকে নাই। বিভাগীয় চ্যাম্পিয়ন প্রতিযোগীর মাকেই ডাকেনি, না ডাকেনি আবার স্যার। পুরস্কার বিতরণ অনুষ্ঠান করবে। হ্যাঁ তো আমি এটাতে অনেক কথায় কথায় বাঙালি দ্বিচারিতা আমি বলে অনেক সাদে, অনেক মানে সেদিন হচ্ছে অনেক যেহেতু sad গ্রামের মানুষ এই কারণে। হ্যাঁ। আচ্ছা, ওই যে ওদের সাথে হচ্ছে সমাজে এসব কথা বলতে পারবে পাওয়ারফুল না। মানুষজনের পাশে বেমানান লাগবে আর কি দেখতে, হ্যাঁ এটাই তো স্যার ডাকেনি। বুঝছে। তো এটা আসলে আমি মনে করিনি কিছু, তো যাই হোক বিষয় না। পরে হচ্ছে বিচার শুরু হলো, স্যার বললো মনিরুজ্জামান স্ট্যান্ড আপ, দাঁড়ালাম, যে টেলিভিশনের বিষয়ে কী হয়েছে এটা প্রেজেন্ট করো। আমি তো চুপ মেরে গেলাম যে এখন আমি কি করব। একবার হচ্ছে ফোরকানের কথা চিন্তা করি, একবার ওর বাপের কথা চিন্তা করি। এত বড় একটা প্রভাবশালী মানুষের
মান সম্মান যদি তার ছেলের জন্য এখানে অপমানিত হয়। আমার ভদ্রলোক ছিল সেখানে? হ্যাঁ এখানে ছিল। ফোরকান বাবাও ছিল হ্যাঁ। প্যারেন্টস মিটিং এ? হ্যাঁ, এখন আমি ভাবি যে যদি উনি আমার বাবা হতো তখন কি করতাম। অনেকক্ষণ ভাবলাম, স্যার বলে আবার বললো আমি তোমাকে অনেক 5 মিনিট হয়ে গেল তোমাকে আমি প্রেজেন্ট করতে বলছি। তারপর বললাম যে স্যার টেলিভিশনটা আমি নিছি। কিভাবে নিছো? তো ও আর কি আমাকে যেভাবে বলছে বলছে। তোমার পক্ষে কিভাবে সম্ভব? তখন আমাকে বলে তোর পক্ষে কিভাবে সম্ভব বল, তো তোর সেটা তো সাথে গোটা জনগণ বলবে, গোটা পৃথিবী বলবে। বলে তোর সাথে কে ছিল এটা বল। সেটা। তুই যে একা করিস এটা আমি জানি, তুই করছিস নাই যে এটা এমনটা না। চোখে 100% দেখতে পায় না, ও কেমনে করবে এটা? হ্যাঁ, আর তুই ওই সব চিকন রেলিং দেখিস না, তুই তো একটা পা পিছলে তুই তো পড়ে টড়ে যে শেষ হয়ে যেতি। তোকে অবশ্যই কেউ পার করে দিছে এটা বল। এখন আমি তো থত হয়ে গেছি। আমি কি না স্যার আপনি যদি বিশ্বাস না করেন এটা কিছু করার নাই, আমিই করছি। আমি কই তাহলে তুই ওখানে চড়ে আমাদেরকে নামে দেখা। অবশ্যই, আমরা হলো তাই বলতাম। এখন আমি তো ওখানে মানে ওখানে উঠছি, তাও ভয় করে একটা রেলিং উঠছে, অল্প একটুর জন্য পড়ে যায়নি স্যার। পরে হচ্ছে নাইট গেট মামা আমাকে ধরে ফেলছে, ধরে বলছে তুই যে কেমন পার করছিস সেটা আমাদের জানা শেষ, তুই চল এখন অফিসে। স্যার আমাকে 2-3টা মারছে, তুই যে করিস নাই তোকে কেউ পার করে দিছে। জোরে জোরে মারা উচিত, তোকে পাছার পেছড়াতে মারা উচিত। তোকে যে কেউ পার করে দিছে এটা তুই মিথ্যা বলিস না, সত্য বল। তখন বললাম যে স্যার আমার হচ্ছে একাডেমির একটা ফ্রেন্ড ছিল, সাইটেড ফ্রেন্ড, তবু ওর কথা বললাম না। তখন সবাই বিশ্বাস করলো যে হ্যাঁ এটা হতে পারে, ওর তো অনেক সাইটেড ফ্রেন্ড আসে। তখন বিশ্বাস করলো, ঠিক আছে। তাও বললাম না ফোরকানের কথা? না বললাম না, আমি তো ওই যে ওর বাবার মান সম্মানের দিকে দেখলাম যে এত বড় একজন প্রভাবশালী মানুষের মান সম্মান তো আমার যদি বাবা হতো ওনার তো আমি মান সম্মানটা ওখানে ধুলায় মেশাতে পারি না। কেননা এটা যদি সামনে বসা যেহেতু প্যারেন্টস মিটিং এ নাকি, হ্যাঁ ওখানে তো সবার বাবা মা স্যাররা, তো বেজ্জতির চরম একটা ব্যাপার হবে, একটা বিশাল একটা হবে। যেটা হচ্ছে আমি তো ছোট মানুষ, আমাকে স্যাররা মারুক অনেক কিছু বলুক তাও বিষয় না। থিংক অ্যাবাউট দ্য ম্যাচুরিটি। তো পরে হচ্ছে স্যার কি পরিমাণ, আরে আল্লাহ কল্পনা করতে পারি। এই একটা দেখলাম আর কালকে রাত্রে মেয়েটার কথা, মানে কি পরিমাণ আলো ভেতরে, মানে হ্যাঁ। তারপর পরে হচ্ছে স্যার আমাকে হচ্ছে অনেক মারছে, তো মারার পর হচ্ছে পুরস্কার দিল। তো আমাকে হ্যাঁ আগে মারলো, পরে হচ্ছে পুরস্কার দিল। তা নিছি আমি পুরস্কার নেওয়ার পর আমাকে বলে যে স্যাররা হয়তো ঠিকই আঁচ করতে পারছে, কাউকে বাঁচাচ্ছে, ওর কাজ না এটা, স্যারেরা হয়তো বুঝছে ঠিকই। হ্যাঁ হয়তো বা ওনারা বুঝছে কিনা জানি না, সঠিক যদি বুঝতো আজও ওনারা এই ধারণা নিয়ে থাকতো না। বা আচ্ছা, তারপর শুনি তাহলে পরে কি যদি হলো? এটা পুরস্কার দিল। আজ যদি ভালোবাসা বাংলাদেশে আমার স্যাররা শুনে হয়তো বা আজকে হয়তো বা সঠিক ও আজকে প্রথম জানবে, কেউ জানলে? হ্যাঁ আজকে কেউ First. প্রথম জানবে। কতদিন আগের ঘটনা এটা? এটা হচ্ছে ফেব্রুয়ারি ঘটনা, মানে গত ফেব্রুয়ারি, এই 2025। তার মানে 1 বছর হলো। হ্যাঁ এই প্রথম জানলে? হ্যাঁ এই বুঝছি। প্রথম জানবে হচ্ছে মানে পুরো হিস্টোরি। তো হচ্ছে পুরস্কার দিল, তো বলল স্টেজে দাঁড়ায় ওই প্রেজেন্টেশনটা দিলে তার পিছড়াটা লাল হইতো না? যে প্রেজেন্টেশন কিন্তু গুরুর ওই যে সামনে আমি তো দিচ্ছ, হচ্ছে বুঝছি মানে- সেটা তো বুঝছি, তাকে বাঁচানোর জন্য। হ্যাঁ তারপর পরে হচ্ছে পুরস্কার দেওয়ার পর বলল তাকে যে- বাঁচানোর চাইতে ইম্পর্টেন্ট মনে হয় তোমার কাছে, মনে হচ্ছে তার বাপের ইজ্জতটা যেন নষ্ট না হয়। হ্যাঁ তার যদি বাবা না আসতো সেটা বড় বিষয় ছিল না, মেবি হয়তো বলে দিতা। হ্যাঁ কিন্তু বুঝতে তার তো পারছি। বাবার মান সম্মানটা আমি ধুলায় মেশাতে পারি না। ভেরি গুড। তারপর তো পরে হচ্ছে আমাকে পুরস্কার দিল, দিয়ে বললো যে এখন তোমাকে হচ্ছে এখান থেকে টিসি দেওয়া হবে, তোমাকে আমরা আর রাখবো না। ইস, আমার তো সেদিন হচ্ছে আকাশ ভেঙে মাথায় বললো যে আপনারা আমার দোষ পাইছেন, মারলেন, সব কিছু করলেন, এখন বের করে দিবেন। আচ্ছা ওকে দেন সমস্যা নেই। হ্যাঁ? আমি বলছি ওকে দেন সমস্যা নেই। বলে রিয়েলি তো সমস্যা নেই। আমি কিছু সমস্যা থাকলেও তো আপনারা আমার গুরু, সেটা আপনারা আমার বিচার করলেন, মারলেন, এখন তবুও যদি আপনারা মনে করেন যে বের করে দেওয়াটাই সমাধান, দিতে পারেন। আমার জন্য আমি এত একটা খারাপ মানুষ, আপনাদের অন্য স্টুডেন্টও খারাপ হতে পারে, সেক্ষেত্রে আপনারা যদি এই বিচারণ করে যদি বের করে দেন তো সমস্যা নেই। কয় হ্যাঁ আমরা এই বিচারণেই করলাম। ওকে ঠিক আছে। ওনারা আমাকে টিসি দিল হোস্টেল থেকে, ওই সময়ে লিখে দিল। একাডেমি থেকে দেয়নি? একাডেমি তো আমার আলাদা, আচ্ছা, হোস্টেলে থাকার সুবিধাটা থাকলো না? না বুঝতে থাকলো পেরেছি। না। আমি হচ্ছে টিসি নিয়ে চলে আসলাম। তো পুরস্কার নিয়ে বাসায় আসছি, বাসায় এসে দেখি ভাই ভাবি অনেকেই, তো সবাই হচ্ছে এগুলা দেখে অনেক খুশি হলো। কিন্তু ওরা খুশি হলো তো আমি খুশি নাই। আমার তো হচ্ছে ভিতরে ঝড় বয়ে যাচ্ছে যে এখন আমি কি করব। এরা তো আমার ইয়ে নিবে না, হয়তো বা এখানে 4-5 দিন আমি থাকবো, এদের এখানে মেহমান। তারপর তো আমার তো লাইফ আমার নিজের, এটা তো আমার কখনো দায়িত্ববোধ নিবে না, এটা আমি ভালো করেই জানি। পরে বাসায় থাকলাম রোজা ঈদের কিছুদিন আগে। তো ভাই ভাবিরা তো গুরু অনেক কথা বলে যে
আমার মাকে অনেক কথা শোনায় যে ও হোস্টেল থেকে বের হয়ে আসলো, ওকে আমরা বাসায় এখন বসে বসে খাওয়ানো, ও দেখে না কিছু না, কোথায় যাই যাক যাক এরকম এরকম করে বলতো। এতে আমার খুব কষ্ট হতো যে মনিরুজ্জামান, এখানে তোমার বাসা কোথায় ঢাকায়? আমার ঢাকায় তো বাসা না গুরু, আমার বাসা হচ্ছে রংপুর লালমনিরহাট। তার মানে এখন প্রোগ্রাম কি ওখান থেকে আসছে প্রোগ্রাম করার জন্য? হ্যাঁ, আমি লালমনিরহাট থেকে আসছি, আমি নানুর বাড়িতে ছিলাম। মানে সাতমাথার প্রোগ্রামকে রং। টার্গেট করে আসছো? হ্যাঁ, প্রোগ্রাম টার্গেট করে আসছি আমি। এই লালমনিরহাট থেকে? হ্যাঁ। হেল্পে কে আছে, কেউ আছে সাথে? না, আমার কেউ হেল্প নেই, আমি একাই আসছি। তবে এই যে এখানে বাস স্ট্যান্ডে নেমে একজন অবশ্যই হেল্প করে এখানে রেখে গেছে। একটা অনুরোধ কিন্তু, যারা যে দৃষ্টি প্রতিবন্ধী বিভিন্ন দূর থেকে থেকে চলে আসতেছেন, প্লিজ আপনারা আমাদেরকে জানান দিন, প্রয়োজনে আপনাদের জন্য এক্সট্রা কোনো প্রোগ্রাম যারা সাইটের যারা টুকটাক দেখতে পায় তাদের কাছে অনলাইনে যাওয়া যায় কিনা সেই চেষ্টা করব। আপনারা যে আমাকে অনেক আমাদেরকে ভালোবাসেন সেটা কিন্তু আমরা জানি, সেটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, এটা করব। প্লিজ এত দূর থেকে কষ্ট করে এভাবে চলে আসেন না, কারণ আমরা জানি যে কী পরিমাণ কষ্টের অর্থনৈতিক কষ্টের ভিতর দিয়ে আপনারা যান, তার মধ্যে আবার এত দূরের পথ, এটা এত কষ্ট প্লিজ করবে না। যাই হোক, তারপর যাবে কিভাবে তাহলে? যাবো, ওভাবেই যেতে পারবো, সমস্যা নেই। আমি কবে যাওয়ার প্ল্যান? আজকে রাতেই। আজকে রাতে? হ্যাঁ। গুরুর সাথে খাবি একবেলা আজকের? হ্যাঁ, ওকে। হুম, ঠিক আছে গুরু। তোর গুরুকে ভালোবাসিস মানে? অনেক বেশি গুরু। আমি যদি আপনাদেরকে ভালো না বাসতাম তাহলে কি এখানে আমার এত দূর থেকে আসার কোনো মানে ছিল? দুই ভাই খাবো একসাথে। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, তারপরে শুনি। তো পরে হচ্ছে এইভাবে বাসায় অনেক কথা বলতো, তো আমি হচ্ছে শুনতাম, তো আমি ঘরে শুয়ে থেকে শুনতাম। হুম, আমি তো বাইরে হচ্ছে মানে কি সব- সুন্দর করে কথা বল। সবাই হচ্ছে ছেলেপেলে আউটসাইড, আমার গ্রামের হচ্ছে ছেলেপেলেদের সাথে মিশলাম, আমি মিশতাম না ওদের সাথে। হুম, ওদের ইয়েটা আমার কাছে ভালো লাগতো না। তো একদিন হচ্ছে আমার ভাই অনেক কথা বলছে। আমার মনের লুক তো মানে একদম কথা বলার পর পুরো হচ্ছে- একদম ক্যাডেট হওয়ার মতো, আর্মি অফিসিয়াল হবে, ফাড়ায় ফেলবে এরকমটাই। তো পরে হচ্ছে একদিন আমার ভাই একদিন আমার গায়ে হাতও তুলছে, তুই ম্যাচ আচ্ছা। থেকে বেরিয়ে এসেছিস কেন, তোকে এখন কে দেখবে, আমরা তোকে দেখতে দেখতে পারবো না, এখন তুই কোথায় যাবি যা। তো তখন বাজে সন্ধ্যা 7টা। আমি বললাম, ভাবলাম নিজে নিজে রুমে বসে ভাবলাম, আমার আম্মু বলে, বাবা দেখছিস এখন কি করবি, আমি তো আমার তো কোনো কর্ম নেই যে আমি তোকে কাজ করে খাওয়াবো। এখন আমার আম্মুর বয়স কিন্তু এখন 70+, প্রায় 73 কি 74 রানিং হবে আমার আম্মুর বয়স বর্তমান। তো পরে হচ্ছে আমি কাজ করলাম যে ঠিক আছে আমি থাকবোই না, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বাসায় এমনিতে বাইর হয়েছি। হুম, বাইর হয়ে অটোতে উঠে আমি বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ডে উঠে ঢাকায় আসছি। সেইবার হচ্ছে আমি একা জীবনের প্রথম ঢাকায় আসছি, হুম, এর আগে আমি ঢাকায় আসি নাই। হুম, এখন ঢাকায় আমাকে বাস সুপারভাইজার বলে, তুমি কোথায় নামবা ঢাকায়? হুম। গাড়ি ভাড়া কত যাইতে? এখান থেকে যাইতে হচ্ছে 700 টাকা, হুম, মানে লালমনিরহাট টু এখান থেকে 700 টাকা করে টিকিট নেয়। আচ্ছা। তো আমার কাছে টাকা ছিল প্রায় 2000 টাকার তুমি মতো আসছো ছিল। কিভাবে আসার সময়? মনের ট্রেন? না, আমি ট্রেনে তো আসতে পারি না, কেন ট্রেনে আমার, বাসে আসছো? হ্যাঁ, আমার খুব জিলাস ফিল হয়, কেননা হচ্ছে প্রচণ্ড শব্দ তো, হুম। মানে ওই ট্রেন থেকে নামলে আমার একদম দিক বিদিক হারা যায়। ও আচ্ছা, দিক কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যায়। কেননা কানের মধ্যে শুধু ওই শব্দগুলাই ভাসে। আচ্ছা, মানে ব্রেনের সেন্স তখন ঠিকভাবে কাজ করে না। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তারপরে বলছিলে? হ্যাঁ। পরে হচ্ছে ঢাকায় আসছি আমি, সেইবার হচ্ছে জীবনের প্রথম ঢাকায় আসছি আমি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। হুম, ঢাকায় এসে আমি হচ্ছে গাবতলীতে নামছিলাম। হুম, গাবতলীতে নেমে তখন বাজে হচ্ছে সকাল 10:30 কি 11টা বাজবে। হুম, তখন তো আর ফোন চালাই না, তাই আনুমানিক আর কি টাইম বললাম। হুম, ওই রাস্তা পার হওয়ার নিতে গিয়ে ওই যে রাস্তার মাঝখানে যে একটা ইয়ে থাকে, ডিভাইডার। হ্যাঁ, ওখানে দাঁড়াইছি। সামন দিয়েও গাড়ি যাচ্ছে, পেছন দিয়ে গাড়ি যাচ্ছে, আমি আর পার হতে পারছি না, এত পরিমাণে গাড়ি যে মানে ওখান থেকে আমার নামতেও ভয় লাগতেছে, যে স্পিডে গাড়ি চলছে। হুম। আছি দাঁড়ায়, প্রায় ওখানে আধা ঘন্টা কি 45 মিনিটের মতো দাঁড়াইছিলাম একটা না। তুমি হাতে লাঠি ব্যবহার করো নাকি এটা করো না? লাঠি ব্যবহার করি। আচ্ছা, লোকজন দেখতেছে যে পাচ্ছে না, কেউ আওয়াজও দিচ্ছে না বা হেল্পও করতেছে না? না, ওই আকাশও আবার অনেক মেঘলা, বৃষ্টিও আসবে, বুঝতে পারছি। আকাশ অনেক ডাকছে, আর আকাশ ডাকাতে আমার ভীষণ ভয় লাগে, মানে অনেক জোরে জোরে আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। পরে হচ্ছে বৃষ্টিও নেমে আসছে, ভিজছি প্রায় 20 মিনিটের মতো হুম, বৃষ্টিতে। এক বাস আলা ড্রাইভার, ওই আঙ্কেলের নাম হচ্ছে রাজু, হুম,
উনি ওই রাস্তার ওই পাশ থেকে দেখে দৌড়ে এসে আমার হাত ধরে বলে আসো, নিয়ে গেছে ওই পাশে। যাক, চোখে পড়ছে তাহলে। নিয়ে যেয়ে বলে যে আমি তো তোমাকে দেখিনি, আমি জানতাম যে তুমি হয়তো বা সাইটেড, তোমাকে দূর থেকে এইভাবে বোঝা আসলে যায়। তোমার কিন্তু বোঝা যায় না, মনে হচ্ছে যে দেখতে মনে হয় পাও তুমি কিছুটা হলেও। হ্যাঁ, হ্যাঁ, তুমি ওইটা ভাবছিল যে কারণ চোখটা না ওই জায়গায় নর্মাল হয়ে আছে, যেমন অনেকে চোখ কেমন যেন চেঞ্জ চলে আসে বা কিছু, হ্যাঁ মানে অথবা মন মানতে চায় না যে এরকম ছেলে একে কেন দেখতে পাবে না, বা এরকম কিছু হইতে পারে। হ্যাঁ হ্যাঁ ওই হেল্পারও তাই বলছে, দেখে মনে হচ্ছে যে তুমি মনে হয় দেখতে পাও, এই জন্য প্রয়োজন মনে করেনি। হ্যাঁ, বলে যে আমরা ভাবছিলাম হয়তো তুমি দেখতে পাও, এই জন্য হচ্ছে আমরা তোমার ওখানে যাইনি, আমি তোমাকে অনেকক্ষণ থেকে ফলো করছি। আচ্ছা আসো। পরে হচ্ছে উনি নিয়ে যে আমাকে একটা তোয়ালা দিছে, আমি ওটা দিয়ে গাটা মুছে, পরে বলে যে তুই কোথা থেকে আসছো? আমি বলি আমি লালমনিরহাট থেকে আসছি। কিসের জন্য আসছো? কারণ আমি তো বলতে পারি না কিসের জন্য আসছি। পরে বলি যে আসছি আমি এমনি আসছি। কোথায় আসছো? এমনি কোথায় আসছো? পরে ওনাকে সব সত্য ঘটনাগুলো খুলে বলছি। বলার পরে উনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কয়, শোনো, আমি তোমাকে যে ঝিনাইদহতে সমন্বিততে দেই, তুমি ওখানে পড়াশোনা করতে পারবা? আমি বলি ঝিনাইদহতে পড়াশোনা হ্যাঁ করতে পারবো। বলো ওকে ডান, তাহলে আমার সাথে চলো। কে বলছে আল্লাহ থাকেন না? তো এখন আমি আবার একটা ভয় আমার মনে ঢুকতো যে কোথায় নিয়ে না যায়, কেননা ঢাকায় তো আবার ক্রিমিনালের নাকি অভাব নাই, ক্রিমিনালের অভাব নাই, কথা সত্য। তখন ভাবি যে আমাকে পেয়ে কি নিয়ে গেল। কিডনি বাইর করে নাই? ভাবলাম 10 মিনিট 15 মিনিট ভাবলাম, ভেবে বললাম আচ্ছা যা, আল্লাহ যা করবে তাই। পরে বলছি ঠিক আছে চলেন। উনি আমাকে নিয়ে ঝিনাইদহতে ভর্তি করে দিয়েছে। ঝিনাইদহতে আবার কোনো স্টুডেন্ট নাই, আমি একাই। তো স্কুলে গেলাম, আমাদের রিসোর্স টিচার আমাদের সাপটিবাড়িতে ওই লালমনিরহাটে ফোন দিল, দিয়ে বলো যে ওর আপনারা এইটা রেজিস্ট্রেশন কার্ডটা দেন, ও ওখানে থাকবে না, এটা তো আপনাদেরকে বলছে। আর একটা স্টুডেন্ট না থাকতে চাইলে আপনারা যদি করে রাখতে চান নাই, হোস্টেল থেকে রাখতে চান নাই, তাহলে স্কুল থেকে আপনারা টিসিটা কেন নিয়ে দিচ্ছেন না? ওর পড়াশোনা তো গ্যাপ হয়ে যাচ্ছে। ইচ্ছা করে আটকে রাখছে। হ্যাঁ, আপনারা এভাবে তো একটা ছেলের জীবন নষ্ট করতে পারেন না। আর ও যেহেতু স্কুল থেকে টিসিও চাইছে হেড স্যারের কাছ থেকে, আর ও যদি একটা স্টুডেন্ট না থাকতে চায়, তাহলে তো বেঁধে রাখার কিছু নাই। এমন যদি আমার হোস্টেল থাকতো, তাহলে আমি স্কুল থেকে কেন টিসি চাবো? আমার তো হোস্টেল নাই, ওখানে আমি কোথা থেকে পড়াশোনা করবো? স্কুলের হেডমাস্টার এটা আর বোঝে না। তো পরে উনি বলছে, তো ওনার কথায় ওভাবে ইয়ে করে নাই। পরে হচ্ছে ঝিনাইদহতে থাকলাম। পরে হচ্ছে ঝিনাইদহ টেন্ডার আসে না, আমাকে এখন স্যার খাওয়াবে কি যে টেন্ডার না আসে? পরে হচ্ছে বললো যে এখানে তো টেন্ডার আসে না, তুমি চলে যাও। আমি আসছি হচ্ছে এই ডিসেম্বরের 28 তারিখ, ওই ঝিনাইদহ থেকে চলে আসছি। আর ঝিনাইদহ থেকে এসে এখন হচ্ছে আরও একটা মানে ইয়েতে পড়ে গেছি যে এখন মানে কি করব না এটাই বুঝতে পারি। পড়ালেখা তো ওই যে বললাম বাদ হয়ে গেল। না, বাদ হয়নি এখনো, এই যে একটা বছর ধরে গ্যাপ আছে বর্তমান। কোন ক্লাস? আমি এবার ক্লাস 9-এ মানে 10-এ উঠতাম। কোথায় ছিলে তুমি আগে, প্রথম যে প্রতিষ্ঠানে ছিলে? লালমনিরহাট সমন্বিত শিক্ষা কার্যক্রম। এটা কিসের আন্ডারে? ওখানকার জেলা শিক্ষা অফিসারের আন্ডারে? হ্যাঁ, এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের। সমাজসেবা অধিদপ্তর মন্ত্রণালয়, বুঝতে পারছি। আমরা ঢাকা FM 90.4 এই ন্যাশনাল চ্যানেল থেকে আমরা স্পেশালি এটার কনসার্ন স্টেক হোল্ডারদের দৃষ্টি আকর্ষণ করছি। একটা ছেলের জীবনের গল্প তো আপনারা যদি সময় থাকে, সুযোগ থাকে, সেটা শুনবেন। আমি ছোট্ট করে র্যাপ করতেছি। মাত্র 2 বছর বয়সে সে বাবাকে হারায়। সে পরিপূর্ণভাবে দেখতে পেত, বাট 6 থেকে 7 বছর পর আস্তে আস্তে তার চোখের জ্যোতি আস্তে আস্তে নষ্ট হতে থাকে। গোটা পৃথিবীটা তার এখন অন্ধকার। অনেক কষ্ট করে ক্লাস 8 পর্যন্ত এই ছেলেটি গর্বের সাথে ভালো মেধাবী ছাত্র, সে কিন্তু তার পড়ালেখা কমপ্লিট করে আসতেছিল। আপনারা এই প্রোগ্রামের থ্রু দিয়ে প্রয়োজন আরেকবার রিভিউ করে দেখতে পারেন এই ছেলেটি কোনো একজনকে, তার সহপাঠীকে বাঁচাতে গিয়ে, তার প্রবলেম রিজলভ করতে গিয়ে নিজে এই সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে বা সমস্যার মধ্যে পড়ে যায়। এবং এটাকে সামনে নিয়ে ওখানকার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে, হোস্টেল থেকে টিসিতে বের করে দেয়। ওকে ডান, হোস্টেল থেকে টিসিতে বের করে দেওয়ার পরও ছেলেটির কোনো কমপ্লেইন ছিল না। অ্যাটলিস্ট হোস্টেল থেকে টিসি দেওয়া মানেই কিন্তু যখন সে পরিপূর্ণভাবে দৃষ্টি প্রতিবন্ধী, তার ওখানে একাডেমিক মানে ক্লাস কন্টিনিউ করার আর কোনো সুযোগ নাই। তাহলে তুমি তাকে ছেড়ে দাও, তাকে ছেড়েও দেওয়া হচ্ছে না, যে কারণে সে একেবারে বিভিন্ন জায়গাতে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে সেটেল ডাউন করতে পারছে না। এবং তার জীবন, শিক্ষা জীবন মাঝখানে এসে বন্ধ হয়ে আছে। সমাজ কল্যাণ দপ্তরের কনসার্ন যে অফিসিয়াল থাকেন প্রত্যেকটা এলাকাতেই আছে, আমি জানি প্রত্যেকটা শহরে নগরে সব জায়গাতে, সেই সমাজ কল্যাণ দপ্তরের
যিনি মাননীয় উপদেষ্টা তার দৃষ্টি আকর্ষণ করছি, সমাজ কল্যাণ অধিদপ্তরের যিনি জেলা অফিসার আছেন তার দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে এই ছেলেটির শিক্ষা জীবন যারা মোটামুটি একরকম বন্ধ করে রাখার প্রয়াস চেষ্টা করে চালিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং এই ছেলেটি শিক্ষা জীবন যেন আবারও শুরু করতে পারে সেটার জন্য প্রয়োজনীয় দায়িত্ব এবং প্রয়োজনীয় স্টেপ নেওয়া হোক। যদি সম্ভব হয় যেখানে সে ছিল, রংপুরের জায়গাটার নাম কি বাবু মনোজ্জামান? লালমনিরহাট সমন্বিত যে প্রতিষ্ঠান, সেখানে যদি ফার্দার কন্টিনিউয়েশনের ব্যবস্থা করা যেতে পারে, এই তার প্রতিষ্ঠান এট দ্য সেম টাইম তার হোস্টেলে থাকার ব্যবস্থা করা যেতে পারে। এমন একটা মেধাবী ছেলেকে নিয়ে আমরা এই কথাটা বলতেছি যে মেধাবী ছেলেটা ব্যাক টু ব্যাক সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে 2023, 2024, 2025 সনে পুরো রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসাবে সে নিজেকে আবির্ভূত করেছে। আমি এতেশাম জীবনে এমন কোনো সিঙ্গার নাই বা এমন কোনো সিঙ্গারেস নাই যাকে আমি হোস্ট করার সুযোগ পাইনি বিভিন্ন প্ল্যাটফর্মে। আমার চোখে পানি চলে আসছিল আর মিষ্টি গলা আর তার গায়কিতে। এমনই একটা এক্সট্রাঅর্ডিনারি টাইপের প্রতিভাবান ছেলেকে, যে তার কথা, যার চালচলন, যার অ্যাটিটিউড আমার কাছে মনে হয় আমাদের যাদের দৃষ্টি আছে তার চাইতে অনেক বেশি আলো জ্বালিয়ে রেখেছে তার বুকের ভেতরে, যে কারণে সে বলে আমার আল্লাহর প্রতি কোনো অনুতাপ নাই, কোনো খেদ নাই। আল্লাহ যতক্ষণই পারুক আমার পরীক্ষা নেই, আমি অবশ্যই সফল হব এবং আল্লাহ আমাকে যেদিকে নিয়ে যাবেন আমার কোনো রকমের রিগ্রেট নাই সেখানে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এত কষ্টের পরেও যে ছেলেটি এরকমভাবে কথা বলতে পারে, এত সমস্যা পড়ার পরেও ফুরকানের বাবাকে যে কথাটা শুনতেছিলাম, আমার বন্ধুর বাবা যেন বেইজ্জত না হয় সে কারণে নিজের উপরে দোষ চাপিয়ে নিতে পারে, এরকম আলোকময় একজন ছেলেকে কোনোভাবেই যেন এরকম কষ্টের মধ্যে পড়তে না হয়। প্রয়োজনে যদি সম্ভব হয় সমাজ কল্যাণ দপ্তর এবং জাতীয় যিনি শিক্ষা অফিসার আছেন তিনি যেন স্টেপ নেন যাতে করে এটা রিইনভেস্টিগেট করা হোক প্রপারলি, যে আসলে ওর পক্ষে এই কাজটা করা সম্ভব হয়েছিল কিনা, আদৌ সেটা করেছিল কি। যদি না করা হয়ে থাকে তাহলে অনতিবিলম্বে তার এই প্রতিষ্ঠান তাকে আবার নতুন করে ইনক্লুড করার ব্যবস্থা করা হোক। সো দিস ইজ অল অ্যাবাউট। তারপর তুমি বলছিলে যে এখন পরিস্থিতি মানে ভয়াবহ, কারণ তুমি তার পড়ালেখা কন্টিনিউ করতে পারছো না, তাহলে করতেছো কি বাবু? বর্তমান তো নানুর বাসায় আছি, কিন্তু তোমার খরচ হচ্ছে বর্তমান ওই যে আমার হচ্ছে স্কলারশিপ, বিভিন্ন স্কলারশিপ তো ওই সময় ছিল, ওগুলা কিছু টাকা হচ্ছে জমা রাখতাম। কয়দিন চলবে এটা দিয়ে? এটা তো এখন ভাবছি গুরু যে আসলে আমি এখন মানে খুব একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি। আমার তো ফ্যামিলি সাপোর্ট নেই পিছনে, যে কেউ একজন সাপোর্ট দিবে। এই সময় তো আমার ফ্যামিলির সাপোর্টটা ভীষণ ভীষণ প্রয়োজন, তো সেটা নেই। এদিক থেকে আমি অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড যে আমার কোনো আসলে এখনও কোনো উপায় ভেবে পাচ্ছি না যে আমি কী করলে, কোনটা করলে কি হবে, কোনটা ভালো হবে। ঝিনাইদহতে গেলাম, হয়তো বা ভাবলাম যে এটাই হয়তো বা আবার জীবনের এক আমার নতুন প্রতিষ্ঠান যেটাতে আমি জীবনটা আবার পাল্টাতে পারবো, কিন্তু পারলাম না। ভর্তি হতে পারলে না ইসের জন্য, ওই যে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। হ্যাঁ, আর এরা দিল না। মানে হোস্টেলে তো ভর্তি হতে পারছি, যদি হোস্টেলে ভর্তি হতে লাভ নেই, স্কুলে যদি ভর্তি হতে ট্রান্সফার সার্টিফিকেট দিল না, ওরা দিল না। কেন দিবে না? কেন, কারণ কি দিবে না কারণ সেটা আমি আদৌ জানি না। আমি হেড স্যারের কাছে প্রায় দুইবার গেছিলাম। তোমার অধিকার আছে, সে তোমার কাছে ডিসিপ্লিন ভঙ্গ করছে মনে হয়েছে, তুমি হোস্টেল থেকে বাইর করছো। তো একাডেমিক ভাবে আমি এখন ট্রান্সফার নিতে চাই কারণ আমার এখানে থাকার নহবত নাই, তাই দিবে না। কিন্তু কোন যুক্তিতে দিবে না? সে হচ্ছে তার মাননীয় প্রধান শিক্ষক দৃষ্টি আকর্ষণ করছি, মিডিয়ার পাওয়ার সম্বন্ধে আমি জানি না কতটুকু আপনাদের ধারণা আছে। এই কথাগুলো যদি সঠিক হয়ে থাকে আমরা তো অবশ্যই কনসার্ন স্টেক হোল্ডার, স্পেশালি সমাজ কল্যাণ দপ্তরের কাছে আমাদের রিকোয়েস্ট বিনয়ের সাথে জানিয়েছি। জাতীয় যিনি অফিসার আছেন, শিক্ষা অফিসার বা জাতীয় যিনি নিয়োগ কর্মকর্তা আছেন সেই এলাকায়, ডেফিনেটলি তিনি ইনভেস্টিগেট করে দেখবেন। বাট আমার মনে হয় যদি আপনাদের তরফ থেকে এই জিনিসগুলোকে আর না বাড়িয়ে, কারণ অলরেডি এমন একজনের সাথে আপনারা তাকে ভিক্টিমাইজ করতেন যে মানুষটার হারানোর কিছু না অবস্থা, এরকম বেগতিক একটা বাচ্চা ছেলে, এর আর পরীক্ষা না নিই, বরং একে তার মতো করে উঠতে দিই, নিজেরা তো অন্তত পাখাটা কেটে না ফেলি। সো দিস ইজ অল অ্যাবাউট। আমরা রিকোয়েস্ট করতেছি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যিনি, তার কাছে পরিস্থিতি কিন্তু আর ঘরের মধ্যে নাই, এটা কিন্তু অনেক দূর চলে যাবে। সো প্লিজ অনুরোধ করতেছি জিনিসটাকে, আপনি যেহেতু আপনি ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছেন, নিতেই পারেন, আপনার কাছে মনে হয়েছে তাই ওকে ডান, তাহলে আপনি ওকে ছেড়ে দেন, ওকে উঠতে দেন। ওর পাখা কাটার তো কোনো মানে হয় না। আপনি এখানে প্যারালাল কোনো আর্মির ক্যান্টনমেন্ট চালাচ্ছেন না, ঠিক আছে না? আর আপনি তো নীতিগতভাবেই এই অধিকার হারিয়ে ফেলতেছেন মাননীয় প্রধান শিক্ষক। যে ছাত্র চোখে দেখে না, এদের প্রধান শিক্ষক হওয়ার জন্য যে পরিমাণ মানবিক হওয়া উচিত সেটা তো ঘাটতি আছে আপনার কাছে মনে হচ্ছে। বুঝলাম ছেলেটার দোষ, মেনে নিলাম যে সব ভুল, আসলেই দোষ। তো ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছেন, হোস্টেল থেকে বের করে দিয়েছে, থাকবে কোথায়, খাবে কোথায় আপনার বাসায়? তা যদি সম্ভব না হয় তাহলে কি ওকে ছেড়ে দিতে হবে যাতে অন্য কোথাও গিয়ে ব্যবস্থা করতে পারে? এতটুকু মানবিক ব্যাপার আপনার মধ্যে, আপনি কেমনে অন্ধ বাচ্চাদের প্রধান শিক্ষক হয়ে বসে আছেন? উনিও কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী। ভাইরে, হাত জোর করে অনুরোধ করতেছি, এই ঘটনা যদি পরিসমাপ্তি খুব তাড়াতাড়ি না আসে,
আমরা নিঃসন্দেহাতীতভাবে কনসার্ন স্টেক হোল্ডারগুলোর কাছে যাব। তারপর মনিরুজ্জামান কি অবস্থা? এখন তো এই অবস্থায় আছি, বিভিন্নভাবে করছি যে আমাকে এক বড় ভাই বলছে যে টিসি নাকি বানানো যায়, তা আমি এটাতে আসলে ওভাবে পাইনি, ভরসা পাইনি যে আমার ধারণা এটা রিজলভ হয়ে যাবে। আমার ধারণা খুব শীঘ্রই ফোন করে তুমি অবশ্যই আমার গুড নিউজ দিবে। আমার ধারণা এই ভিডিও তাদের কাছে পৌঁছাবে এবং খুব শীঘ্রই ঘটনা ঘটবে যে তোমার ট্রান্সফার সার্টিফিকেটের ব্যবস্থা হচ্ছে। তখন তুমি ঝিনাইদহে ভর্তি হতে পারবে আবার, না কোথায় ভর্তি হবে তখন? ঝিনাইদহতে ভর্তি হতে পারবো, বা রংপুরে হোস্টেল তো অভাব নেই আমার। আচ্ছা, তখন আর কোনো ইস্যুস থাকবে না যে কোনো জায়গায়। আমাকে যদি ওরা টিসি দিত, আমি এতদিন আমার লাইফে অলরেডি 1 বছর লস হয়ে গেল না? হ্যাঁ 1 বছর লস হয়ে গেল। এটা আর তোমার পারফরমেন্সের জিনিসটা কি কমে গেছে সব? না, গানটা আমার আসলে সঙ্গীত কমেনি। আমার সঙ্গীত এই 1 বছর তো পড়াশোনার না, কিন্তু তোমাকে যেভাবে হায়ার করতে প্রতিষ্ঠানে পড়া অবস্থা, এখন কি শিক্ষা পাও? ওই পাও সঙ্গীত? পাও? হ্যাঁ, সঙ্গীত আমি ওরকমই প্রোগ্রাম পাইনি। এখন তো আর রংপুর শিল্পকলা একাডেমিতে নাই। আচ্ছা, আমার ওস্তাদজি তো এখন ওস্তাদজিও অসুস্থ, এই জন্য তোমার কোনো পেজ আছে? না, আমার তো আমি ফোন চালাই বলতে আমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, ওসব শুধু হোয়াটসঅ্যাপ ইউজ করি। আমি ফোন চালাইছি ফার্স্ট ঝিনাইদহতে এসে, এর আগে আমি ফোন চালাইনি। আর এখানে এই অবস্থায় আছি। তা এই বছরে এই 1 বছরে আমি মানে সঙ্গীত এবং নৃত্য, এই 2টা বিষয় নিয়ে অনেক শিখেছি। হ্যাঁ, নৃত্যও শিখেছি। তো কি ডান্স? মডার্ন ডান্স নাকি ক্লাসিক্যাল? ক্লাসিক্যাল দা ভারতনাট্যম এরকম? হ্যাঁ, ওরকম টাইপের। কত কি করছে এক কথক জীবনে? কথক এক জীবনে কত কি করছে মানে আমি আসলে গুরু, যে আমি চাই যে একটা সাইটেড মানুষের থেকে আমি যেন কোনো দিক থেকে কম না থাকি। আমরা তো অলরেডি হাফসুল খাইছি, কারণ এত কিছু করতে যেমন আমার গলায় সুর নাই, সুরে গান করতে পারি না। এই যে এত কিছু করছো অলরেডি, তো তুমি আগায় আছো, শুধু মানুষের কাছে এটা পৌঁছানো বাকি। এখানে ম্যাজিক সৃষ্টি হবে খুব শীঘ্রই, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। এই 20-25 বছর মিডিয়াতে কিছু অর্জন করতে পারি না পারি, চোখ আর কান কিন্তু রেডি হয়ে গেছে। আমাকে কিন্তু আকাশ মাহমুদ, ভালো ভালো তো কম্পোজার, ওনার ওখানে আমার কাজ করার চাচ্ছিলাম, এক বড় ভাই বলছিল, তো ওখানে তো ওনার সাথে তো কাজ করার ইজ এ গুড গাই। আকাশ মাহমুদ ভেরি গুড গাই। আমরা মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছি তাকে অনেক অ্যাপ্রিশিয়েট করি। আমার ইচ্ছা আছে, আমার বড় হয়ে আমার লক্ষ্য হচ্ছে যে আমি সঙ্গীত পরিচালক হব। আকাশ মাহমুদ খুবই ক্রিয়েটিভ এবং খুবই ট্যালেন্টেড, এক্সট্রিমলি ট্যালেন্টেড একটা ছেলে। তো ম্যাস পিপল নিয়ে প্রচুর কাজ করে। আমার মনে হয় খুব শীঘ্রই মনে হয় আকাশ মাহমুদের, আমার দুইজনকে প্রয়োজন হবে। আকাশ মাহমুদ যদি আপনাদের কাছে এটা পৌঁছে থাকে, আপনার হাতে পড়লে কিন্তু এই কাদামাটি অন্য একটা শেপ আপ নিবে। হ্যাঁ, আমার তাছাড়াও ইমরান মাহমুদুল ভাইকে আবার ভীষণ ভীষণ আমি ভালোবাসি। ভাইয়ের গানগুলো আমি অনেক করি, আকাশ ভাই, ইমরান ভাই, তারপর কনাপুর ক্লাসিক্যাল গানগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। বা ইমরানের কোন গানটা বেশি পছন্দের? ইমরান ভাইয়ের সবচেয়ে গান আমার পছন্দ আমার ইচ্ছে কোথায়। আচ্ছা, শুনি একটু কয়েক লাইন। তোমার ইচ্ছেই তো সব, আমার ইচ্ছে কোথায়, পাশে থেকেও যেন ভিন্ন ছিলে কোথায়। আমার ইচ্ছে কোথায়, আমার ইচ্ছে কোথায়, তোমার ইচ্ছেই তো সব। আর যদিও কালকে বাসে আসছি, সারা রাত অনেক ঠান্ডা লাগছে, ঠিকঠাক গাইতে পারছি না। আবৃত্তি শোনাবে? আবৃত্তি এই বছর আমি আবৃত্তি খুব করিই নাই ধরা চলে। আমি আপনাকে নেক্সট পার্সোনালি শোনাবো। যখন আমরা ডিনার করবো তখন। হ্যাঁ, ওকে। সব তো তাই তো, সব তো একসাথে গেল, আসি ওর সাথে। ওকে, টেনশন রেনে কানে। আল্লাহ যে পরিমাণ তার নূরের রিফ্লেকশন তোমার ভিতরে দিয়ে দিয়েছে, মেধা যে পরিমাণ দিয়েছে, গলায় যে পরিমাণ সুর দিয়েছে, এই মনিরুজ্জামানকে থামিয়ে রাখে অখ্যাত কোনো প্রতিষ্ঠানের 2-1 শিক্ষক বা দপ্তরির হাতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন, যে কারণে এরকম তার ভিতর থেকে দ্যুতি বের হচ্ছে। ওই দিন খুব বেশি দূরে নাই, মনিরুজ্জামান আকাশে উঠবে। ওই 2জন দাপ্তরিক কাজ যারা করে তারা সহ আমরা সবাই উপরের দিকে হা করে তাকায় তাকায় দেখব। খুব বেশি দেরি নাই, শুধু কোনোভাবেই হাল ছেড়ো না বন্ধু।
যেমনটা তুমি বলতেছিলে, আমি দেখতে চাই আল্লাহ শেষ কতদূর পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারে। আখের আমি বিশ্বাস করি যে 2 বছরে আমার বাপ চলে গেছে, আমি চোখে দেখতাম, এমন একজন মানুষ 7 বছর পর থেকে চোখে দেখি না, পড়ালেখা বন্ধ হয়ে গেছে, অন্যের ভুলের কারণে মাসুল আমাকে দিতে হচ্ছে, তারপর আমি গিভ আপ করিনি। আমার মনে হয় আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। আল্লাহর প্রতি এরকম তাওয়াক্কুল, আকুণ্ঠ বিশ্বাস বহু মানে কি বলে সোকল বহু আলেম বা সোকল বহু বুজুর্গ ব্যক্তির ভিতরেও নাই, যেটা আমার মনিরুজ্জামানের মধ্যে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুহাত ভরে তাকে দিয়েছে। এটা একদিন সুরে বাঁশি বাজবে, একদিন বাংলাদেশ তো বটে, এর সীমানা পার পেরিয়ে পুরো বিশ্ব একদিন তাকায় দেখবে। আমার মনিরুজ্জামানের মধ্যে অসম্ভব রকমের সম্ভাবনা আছে। আজ বিদায় নি বাবজান। ওকে, গান শুনতে শুনতে আমরা কিন্তু দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি না, এখান থেকে 2 ভাই বের হবো। ভাই মানবি তো 3 গুণ বয়সের। আচ্ছা হলাম ভাই, 2 বন্ধু ভাই না, এখন থেকে শোন মনির, জি আমাকে তুমি বলতে পারিস, বা তুইও বললে একটু লাগবে হালকা, তুমি বলতে পারিস বন্ধু। ইউ কনসিডার মি অ্যাজ ইউর ফ্রেন্ড। আমার সাথে তো যোগাযোগ থাকবে, হ্যাঁ? আমরা একসাথে আজকে খাবো, ঘুরবো, ওকে? দেন তোর কনভেনিয়েন্ট জায়গা যেখান থেকে তুই রওনা দিবি সেখানে পৌঁছায় দিব, ক্লিয়ার? ঠিক আছে। ওকে, এখন থেকে তো আবার এখন তো বাড়ি যাওয়া, তাই না? লালমনিরহাট, রাইট? হ্যাঁ এই প্রোগ্রামের জন্য আসা হয়েছিল, এখন চলে যাওয়া হবে, তাই তো? হ্যাঁ ওকে, আমরা একসাথে খাবো, 2 ভাই ঘুরবো, দেন আমি পৌঁছায় দিব স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, হ্যাঁ? আর আমি দিয়ে দিচ্ছি, যেটা যেতে লাগে সেটা দিয়ে দিচ্ছি আমি, ওকে? আর এগুলো কোন ইস্যু না, এ লাইভ ঘুরতে বাধ্য, এ লাইভ ঘুরতে বাধ্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার তো নাই, এত বছর ধরে আমি এই লাইনে আছি, আমি বুঝি না? আমি অবশ্যই বুঝি যে জিনিস কিভাবে চেঞ্জ হবে, ডেফিনেটলি চেঞ্জ হতে বাধ্য। রেখে দে, পকেটে রেখে দে, হারা যাবে। এ জীবন ঘুরতে বাধ্য, এবং আমি যেন জানি যে আমার মনের কাম ব্যাক করতেছে, ঘুরতেছে। এ সফলতা আসতে বাধ্য। 20-25 বছরে কিছু করি আর না করি, চোখ আর কান কিন্তু রেডি হয়ে গেছে, মাল চিনতে হবে, এটা একটা মাল, এবং বড় মাঠে খেলবে, এটা বুঝেই গেছে যে আমার মনের মাল। আমি আল্লাহর কাছে এতটুকু দোয়া করি যেন, বা আপনাদের গুরু, তোর গুরুকে ভালোবাসিস, রাইট? অবশ্যই পিঙ্কি আপু এবং যারা এখানে আছে, সুশান্ত দা পরিচয়, হ্যাঁ, সবাইকে আমি বলে যাচ্ছি, বা আমি এমন একজন হব প্রতিষ্ঠিত হয়ে যেন আবার এই বাংলাদেশ, এই ভালোবাসা বাংলাদেশে এসে বলতে পারি যে আমি ওই দিনের মনিরুজ্জামান আজ প্রতিষ্ঠিত, বা আমি একজন প্রতিষ্ঠিত মানুষ। পারফেক্ট। আর ওটাই হবে সবচাইতে বড় অ্যান্সার যারা তোর সাথে যে ঘটনাগুলো ঘটাচ্ছে তার বিরুদ্ধে। মনির, একটা কমন গান শোনা, তুই শুধু কেমন যেন খুব কঠিন গান সিলেক্ট করিস, মানে ক্লাসিক্যাল সঙ্গীতের মানুষ তো, একটু কমন গান যেটা শুনলে আমরা রিলেট করতে পারবো। দেশের গান শোনাই? দেশের জায়গায় ভালো আছে, আর কি আর কি? রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, একটু হালকা মেজাজের কিছু, আধুনিক কোনো গান, সিনেমার কোনো গান, সিনেমার আধুনিক কোনো, আচ্ছা বাংলা সিনেমা কমন। একটা কথাই জানে আমার মন, তোমাকে না পেলে আমার হয় যেন মরণ, আমার হয় যেন মরণ। একটা কথাই জানে আমার মন, তোমাকে না পেলে আমার হয় যেন মরণ, আমার হয় যেন মরণ। বিদায় নিচ্ছে আজ এহতেশাম এবং মনিরের এই ফ্রেন্ডশিপ বহুদিন বলবৎ থাকবে। আল্লাহ যেন আমারও হায়াতে রাখে, ওকেও হায়াতে রাখে, যেন আমরা এই ফ্রেন্ডশিপটা বহুদিন চালিয়ে নিতে পারি। আমার লাভ আছে, যেহেতু বুড়াহাড় এখন পশ্চিমে ভাটার দিকে চলে গেছে জীবন, সো জেনারেশন যে গ্যাপ, এরকম বন্ধু পাইলে আমার জেনারেশন গ্যাপটা একটু কমে আসবে আর কি। আর ও যেহেতু আর গুরুকে ভালোবাসে, সে গুরুকে বন্ধু হিসেবে পাওয়াতে নিঃসন্দেহে সে খুশি, রাইট? অবশ্যই। ওকে, সো আপনাদের অনুষ্ঠান দেখা শেষ হলো, বাট আমাদের কিন্তু এখন থেকে ঘোরা শুরু হলো আর কি। রাতের খাবার আমরা খাবো, একসাথে আমরা গল্প গুজব করবো, আড্ডা দিব, দেন ওকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে সোহালে ও রওনা দিবে আল্লাহ ভরসা, এবং খুব শীঘ্রই সফল হওয়ার গল্প বলতে আসবে আমাদের মনিরুজ্জামান, রাইট? অবশ্যই। আর মাঝে মাঝে মনিরুজ্জামান বন্ধুদের সাথে তো কথা হবেই, যখন আমি প্রোগ্রামে থাকবো সরাসরি লালমনিরহাট থেকে কিন্তু ফোনে যোগাযোগ করতে হবে, রাইট? ওকে। কষ্ট করে ফোন দিতে হবে না, সেলিব্রিটি মানুষের ফোন দিলে ইজ্জত কমে যায়। হ্যাঁ, আমি না, ফোন দেবো স্টুডিও থেকে, এখন হচ্ছে সেলিব্রিটি হতে পারিনি, দোয়া আমার স্টুডিও থেকে আমি ফোন দিব, হতে পারি, হয়ে যেন এসে এখানে বলতে পারি ভালোবাসা বাংলাদেশে
এই গুরু পাশে নিয়ে পিঙ্কি আপুকে এবং সুশান্ত দাদাকে নিয়ে যেন বলতে পারি যে আজ আমি প্রতিষ্ঠিত বাকি আছি। কাজটা আমি মনিরুজ্জামান। করতেছি। আমি অলরেডি আরেকটা কথা তোকে দিয়ে রাখি, বন্ধু হিসাবে তোর একটা কথা দিয়ে রাখি, আমি তোর প্রমোশনের জন্য, তোর ব্র্যান্ডিংয়ের জন্য যা যা করা লাগে খুব অল্প করে হলেও আস্তে আস্তে করা শুরু করে দেবো। থ্যাংক ইউ গুরু। ক্লিয়ার? এই কথা দিয়ে রাখলাম। ঠিক আছে, ওকে, তোর দায়িত্ব শুধু আমার সাথে টাচে থাকা। ঠিক আছে। ওকে, ওকে আমি নাম্বার তো দিয়ে দিচ্ছি একটু পরেই। তোর ব্র্যান্ডিংয়ের ব্যাপার, তোর প্রমোশনের ব্যাপার, যাতে ম্যাসের কাছে তুই পৌঁছাতে পারিস, সেইটা আমি তোকে হেল্প করতে থাকবো জি। মাঝে মাঝে। ক্লিয়ার? ঠিক আছে। বিদায় নিচ্ছি আজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আমি সত্যি অন্ধত্ব পছন্দ করব যদি আমার ভেতরে এরকম আলো জ্বালানো থাকে, যেমন আলো দেখলাম এই ছেলেটার ভেতরে। আর এটা ঠিক, একজন চায়না বেগম, একজন মনিরুজ্জামান, অথবা একজন সিফাজ, শারাফত, একজনের জীবনটাও যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, এ ভালো লাগার কোনো ঠাই ঠিকানাই। মানুষ থাকুক মানুষের মাস্তানি, মানুষের ধান্দাবাজি নিয়ে, মানুষের দ্বিচারিতা নিয়ে। আমরা স্রোতের বিপরীতেই চলবো। আমরা এত অস্থিরতার পরেও বলবো যে এটা আমাদের দেশ, এটা আমাদের ভালোবাসার বাংলাদেশ। এই ছিল আজকের ভালোবাসার বাংলাদেশ, আজকের গল্প। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আবারও জানিয়ে দিচ্ছি যাওয়ার আগে যে 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে আপনাদের গল্প, অথবা আপনারা যদি স্টুডিওতে এসে আপনাদের গল্প শেয়ার করতে চান সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তাছাড়া facebook.com/ILoveThakFM পেজ তো আছেই, সেখানে আপনারা আজকের এই এপিসোডটি বেশি বেশি করে শেয়ার করবেন। এমন গল্প আসলে সবার জানা উচিত। আর আশা করছি আজকের গল্প আপনাদের মন ছুঁয়ে গিয়েছে। আজকের জন্য তাহলে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা এফএমের সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন, ভালোবাসার বাংলাদেশের সাথে থাকবেন, লাভ গুরু এহতেশামের সাথে থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।